ওকে, বেসিক্যালি এটাই আমাদের পাইথনের সম্ভবত শেষ পার্ট। তো আমরা এখানে আসলে দেখার চেষ্টা করব ভার্চুয়াল এনভায়রনমেন্টস। বেসিক্যালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট জিনিসটা কি, যে এটা বেসিক্যালি একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট যেখানে আমরা সিঙ্গেল একটা প্রজেক্টের জন্য কিছু প্যাকেজ বা ডিপেন্ডেন্সি ইনস্টল করে রাখতে পারি, যেন অন্যান্য প্রজেক্ট যেন ইফেক্টেড না হয়। সো এটাই আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় নোড জেএসে হচ্ছে নোড জেএস রান টাইমে আমরা যদি কাজ করে থাকি প্রিভিয়াসলি, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা প্রজেক্টের জন্য আলাদাভাবে হচ্ছে ডিপেন্ডেন্সি ইনস্টল করতাম, একটা এনভায়রনমেন্ট সেট আপ করতাম। সো এটাকে আসলে মেন করা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টকে, যেন অন্য প্রজেক্ট বা গ্লোবাল এনভায়রনমেন্টটা এফেক্টেড না হয়। এই জন্যই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে স্পেশালি একটা প্রজেক্টের জন্য। সো আমরা কাজ করতে গেলে এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবো। সো এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি এইখানে নতুন একটা ফোল্ডার নিয়ে নেব, ওপেন ফোল্ডার। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, নিউ ফোল্ডার। এখানে আমি এটার নাম দিলাম কি হতে পারে, মাই হাইফেন প্রজেক্ট, এরকম একটা ফোল্ডারের নাম। দেন আমি এই ফোল্ডারটাকে ওপেন করলাম। এখন এই ফোল্ডারের মধ্যে কোনো ফাইল টাইল নেব না, বাট আমরা এই ফোল্ডারের মধ্যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো আমি টার্মিনালে চলে গেলাম। যথারীতি আমার ডিফল্ট টার্মিনাল হচ্ছে ব্যাশ, এবং আমি আমার প্রজেক্ট ডাইরেক্টরিতে আছি মাই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারের ভিতরে থাকাকালীন অবস্থায় আমরা এখানে অনেক কাজই করতে পারি, যেমন পাইথনের ভার্সন চেক করতে পারি, পাইথন মাইনাস মাইনাস ভার্সন, অথবা উইন্ডোজে পাইথনের পরিবর্তে পাই লেখা যায়, পাই মাইনাস মাইনাস ভার্সন। বা আমরা পাইথনের রিপল ওপেন করতে পারি পিওয়াই লিখে জাস্ট, এবং এটাকে কুইট করতে পারি কুইট ফাংশন কল দিয়ে। তো আমরা এই ডাইরেক্টরিতে আছি। তো এখানে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সেটা ক্রিয়েট করার জন্য প্রথমে লিখতে হবে পাই অথবা পাইথন, উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য পাইথন 3। সো আমরা উইন্ডোজে, এই জন্য আমরা পাই লিখবো, জাস্ট পাই। একটা ফ্ল্যাগ দিতে হবে, মডিউল ফ্ল্যাগ -m। তো আমরা কোন মডিউল ব্যবহার করব, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট মডিউল, VENV, ভার্চুয়াল মডিউল, ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই মডিউলটা। এবং আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের একটা নাম দিতে হবে, যে কোনো নাম দেওয়া যেতে পারে, মাই এনভায়রনমেন্ট, মাই ভি এনভায়রনমেন্ট, বাট একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, বা সবাই আসলে এটার নাম দেয় .VENV, মানে আপনার এনভায়রনমেন্টের নামটা হবে .VENV। আর এর আগে যে VENV আছে ওইটা হচ্ছে একটা মডিউল, যেটার মাধ্যমে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে। সো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নাম .VENV। এটা দিয়ে এন্টার দিলে আমরা দেখতে পারতেছি ফোল্ডার একটা তৈরি হয়েছে। এখানে ফোল্ডারটা হচ্ছে .VENV। সো এর মধ্যে কি আছে আসলে, আমরা যদি এটা ওপেন করি, এখানে তিনটা ফোল্ডার আছে, ইনক্লুড, লিভ, স্ক্রিপ্টস, গিট ইগনোর, আর pyvenv.cfg ফাইল। সো এইখানে আমরা যদি ইনক্লুডে যাই তাহলে কিছুই পাবো না আপাতত। লিভে গেলে আমরা দেখবো আর একটা ফোল্ডার আছে, সেটার নাম সাইট প্যাকেজেস। আমরা কোনো এক্সট্রা প্যাকেজ যদি ইনস্টল করি বা ডিপেন্ডেন্সি ইনস্টল করি, সেটা সাইট প্যাকেজেস ফোল্ডারের মধ্যে থাকবে। এখানে অলরেডি পিপ আছে দুইটা। সো পিপ কি জিনিস আমরা এখনই জানতে পারবো। এবং স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার আছে, এইখানে আমাদের বেশ কিছু ফাইল আছে, তার মধ্যে একটা ফাইল আছে অ্যাক্টিভেট
আবার আরেকটা ফাইল আছে ডিঅ্যাক্টিভেট, এবং গিট ইগনোর ফাইল আর একটা কনফিগারেশন ফাইল। সো এই মোটামুটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফাইল, তো এর ভিতরে আসলে তেমন কোনো কাজ নাই। বাট এই যে ফোল্ডারটা তৈরি হলো আলটিমেটলি মানে হচ্ছে আপনার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে। এই জন্য আমরা যদি উইন্ডোজে থাকি তাহলে এটা অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট সোর্স লিখতে হবে, দেন আপনাকে ফোল্ডারের মধ্যে যেতে হবে .venv, তারপরে স্ল্যাশ, এরপরে স্ক্রিপ্টস ফোল্ডারে যেতে হবে, এরপরে সেখানে স্ল্যাশ দিয়ে অ্যাক্টিভেটে রাখতে হবে। সো এইটাই হচ্ছে স্ক্রিপ্ট যেটা আসলে অ্যাক্টিভেট করবে এই এনভায়রনমেন্টটাকে। এবং আমরা যদি একটু টার্মিনালটা নোটিস করি, এখানে হচ্ছে টার্মিনালের যে ফাইল পাথ এবং ইউজার নেম, পিসি নেম আছে। সো এইটা হচ্ছে এখন নর্মাল এনভায়রনমেন্ট হিসেবে আছে, বাট আমরা অ্যাক্টিভেট করার পরে এইটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে কনভার্ট হবে। সো এন্টার দিলাম এবং আমি যদি দেখি তাহলে দেখব এই যে আমার এখানে .venv অ্যাটাচ হয়ে আছে এই ডাইরেক্টরির সাথে। এর মানে হচ্ছে এই টার্মিনালটায় এখন হচ্ছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা চাইলে এখন যদি কোনো প্যাকেজ বা ডিপেন্ডেন্সি ইনস্টল করি, সেটা শুধুমাত্র এই এনভায়রনমেন্টটাতেই ইনস্টল হবে, গ্লোবালি না বা অন্য প্রজেক্টেও না। আমরা চাইলে এই স্ক্রিপ্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারি, সেটা জাস্ট এখন যদি অ্যাক্টিভেট থাকে তাহলে .venv লেখা থাকবে, আর ডিঅ্যাক্টিভেট করতে চাইলে ডিঅ্যাক্টিভেট লিখে দিলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে এখন .venv আর থাকতেছে না। তো আমরা কিছুক্ষণের জন্য এটা ডিঅ্যাক্টিভেটে রাখি। এখন আমরা পিপ নিয়ে আলোচনা করি। পিআইপি, পিপ হচ্ছে পাইথন প্যাকেজ ইনস্টলার। তো পিপ যে কাজটা করে সেটা হচ্ছে পাইথনের প্রজেক্টের জন্য আপনি যে ডিপেন্ডেন্সি বা প্যাকেজ ইনস্টল করবেন সেটা পিপের মাধ্যমে ইনস্টল করতে হয়। আপনার প্যাকেজগুলো সে ইনস্টল করে দেবে, অ্যাজ লাইক হচ্ছে npm এর মতো যেটা। সো আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, পাইপাই, PYPI, পাইপাই, এই ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যেটা হচ্ছে পাইথনের সমস্ত প্যাকেজের ইন্ডেক্স এখানে আছে। সো এই ওয়েবসাইটটাতে আপনি পাইথনের যত প্যাকেজ অ্যাভেলেবেল সমস্ত প্যাকেজের হচ্ছে ইনফরমেশন পাবেন। তার মধ্যে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে রিকোয়েস্ট প্যাকেজটা ইউজ করব। সো আপনি যদি রিকোয়েস্ট লিখে সার্চ দেন পাইপাইতে তাহলে আপনি রিকোয়েস্ট প্যাকেজ পেয়ে যাবেন। এই যে প্রথমটা পাইথন HTTP ফর হিউম্যানস, এটার এখন কারেন্ট ভার্সন 2.3 এবং এটা সম্পর্কে ডিসক্রিপশন দেওয়া আছে এখানে, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, লাইক npm এর ডকুমেন্টেশন যেরকম সেটাই। তার মানে পাইপাই হচ্ছে এখানে বেসিক্যালি সমস্ত প্যাকেজগুলো হচ্ছে এই জায়গাটাতে আপলোড দেওয়া আছে এবং পিপের মাধ্যমে এই প্যাকেজগুলো ডাউনলোড হবে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টে। সো আমরা চাইলে এই যে পিপ ইনস্টল রিকোয়েস্ট, এই কমান্ডের মাধ্যমে রিকোয়েস্ট এই প্যাকেজটা ইনস্টল করতে পারবো। তো এবার যদি আমরা প্রজেক্টে যাই, এবং এখানে একটু খেয়াল করার বিষয় যেটা, যে আমি আমার এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে নাই। যদি থাকতাম তাহলে .venv লেখা থাকতো। এখন আমি আসলে গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে আছি। তো আমি যদি এখন পিপ ইনস্টল রিকোয়েস্ট দেই, এখন এই রিকোয়েস্ট প্যাকেজটা আমার ইনস্টল হবে গ্লোবালি। সো আমি এটা ইনস্টল দেওয়ার চেষ্টা করি, পিপ ইনস্টল রিকোয়েস্ট, তাহলে পিপ ওই সার্ভার থেকে পাইপাই সার্ভার থেকে হচ্ছে রিকোয়েস্টটাকে ইনস্টল করবে
এবং এখানে লেখা আসলে সাকসেসফুলি ইনস্টলড রিকোয়েস্টস। আপনি যদি এখন দেখতে চান যে কি কি প্যাকেজ ইনস্টল করা আছে, তাহলে লিখতে হবে পিপ লিস্ট। তাহলে দেখা যাবে এখানে আমার এই প্যাকেজগুলো আগে থেকে ইনস্টল আছে, বাট এইটা কিন্তু আবারও বলতেছি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা নাই, তার মানে এখন আমরা গ্লোবালি দেখতেছি পিপ লিস্টটা। তো প্রিভিয়াসলি সার্টিফাই ক্যারেক্টার সেট নর্মালাইজার আইডিএনএ পিপ আর রিকোয়েস্ট, এইটা আমরা ইনস্টল করছি, এটা গ্লোবালি ইনস্টল হয়েছে, এবং ইউআরএল লিভ 3 এটা ছিল। তো মোটামুটি রিকোয়েস্ট বাদে বাকিগুলো ডিফল্ট থাকেই গ্লোবালি, বাট আমরা রিকোয়েস্ট প্যাকেজটাকে গ্লোবালি ইনস্টল দিয়ে ফেলছি, যেটা আসলে কখনোই করা যাবে না। আমরা শুধুমাত্র ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমাদের প্যাকেজ ইনস্টল করব। সো আমরা রিকোয়েস্টের ভার্সন দেখতে পাচ্ছি 2.3 2.3। এখন আমরা চাইলে এই রিকোয়েস্টের লোকেশন দেখতে পারি যে কোন লোকেশনে এটা ইনস্টল হয়েছে। এই জন্য আমরা দিতে পারি পিপ শো রিকোয়েস্টস। এখন আমরা গ্লোবালি কাজ করতেছি, সো গ্লোবালি যদি রিকোয়েস্ট প্যাকেজটা ইনস্টল হয়ে থাকে তাহলে তার লোকেশন শো করবে, এবং এটার ডিটেলস আসছে, নেম হচ্ছে রিকোয়েস্ট, ভার্সন আসছে, সামারি আসছে, এবং এটার একটা লোকেশন দিচ্ছে সি ইউজার্স, ইউজার নেম, অ্যাপ ডাটা, লোকাল প্রোগ্রামস, পাইথন, পাইথন 3 on 2, লিভ, সাইট প্যাকেজেস। মানে এটা হচ্ছে একটা গ্লোবাল ডাইরেক্টরি, এই ডাইরেক্টরিতে ইনস্টল হয়েছে, বাট এটা কিন্তু আসলে আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল দিতাম তাহলে আমাদের এই যে এই ডাইরেক্টরির মধ্যে ঢুকতো। সো এখন আমরা এটাকে আনইনস্টল করতে চাইতেছি, যে রিকোয়েস্ট আমরা এটা রাখবো না গ্লোবালে যেহেতু ইনস্টল হয়ে গেছে। এই জন্য আমরা লিখবো হচ্ছে পিপ আনইনস্টল রিকোয়েস্টস। তাহলে এটা আনইনস্টল হয়ে যাবে, এবং এটা প্রসিড চাচ্ছে ইয়েস অর নো, তো আমি ইয়েস দিলাম, এবং এটা আনইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি পিপ লিস্ট দেই তাহলে দেখবো আমার গ্লোবালি এখানে বাকি প্যাকেজ আছে বাট রিকোয়েস্টটা নাই, তার মানে রিকোয়েস্ট আনইনস্টল হয়ে গেছে। এরপর আপনি যদি চান যে পিপ শো রিকোয়েস্ট দেখতে, এখন আর আপনার শো করবে না, কারণ এই প্যাকেজটা অ্যাভেলেবল না। এই যে এখানে ওয়ার্নিং দিচ্ছে প্যাকেজ নট ফাউন্ড, তার মানে আমরা গ্লোবালি একটা প্যাকেজ ইনস্টল করছিলাম আবার সেটাকে আনইনস্টলও করে দিলাম। এখন ফাইনালি আমরা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকবো, ঢুকে হচ্ছে রিকোয়েস্ট প্যাকেজটা ইনস্টল করব। তো এই জন্য আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকতে হলে আমাকে লিখতে হবে হচ্ছে সোর্স ডট ভার্চুয়াল এনভায়রনমেন্ট, দেন হচ্ছে স্ক্রিপ্টস ফোল্ডারে যেতে হবে, তারপরে অ্যাক্টিভেট লিখতে হবে, তাহলে আমাদের এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হবে। এবং এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হলে ভিইএনভি এটা লেখা থাকবে, বেসিক্যালি আপনার ফোল্ডারের নাম যেটা থাকবে, যে নামে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন সেটা। তো এখানে আমরা এখন রিকোয়েস্টটা ইনস্টল করব। রিকোয়েস্ট ইনস্টল করার আগে এখন যদি আমি পিপ লিস্ট দেই তাহলে এই এনভায়রনমেন্টে কি কি প্যাকেজ আছে সেটা শো করবে। এই এনভায়রনমেন্টে শুধুমাত্র পিপ আছে, আর কিছুই নাই। সো আমি এখন চাচ্ছি রিকোয়েস্ট ইনস্টল করতে, পিপ ইনস্টল রিকোয়েস্টস। তাহলে রিকোয়েস্টটা এখন ইনস্টল হবে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে, এবং এই রিকোয়েস্টের সাথে আরও এক্সট্রা অনেক ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে যাবে, সেটা সমস্যা নেই। কিন্তু এখানে একটা মেসেজ দিছে যে নিউ রিলিজ অফ পিপ ইজ অ্যাভেলেবল 24.2 থেকে 24.3.1। সো আমরা এই যে আপডেট করার জন্য এই কমান্ডটা আমরা দিব, এই কমান্ডটা আপনি চাইলে এটা কপি করে এখানে পেস্ট করতে পারেন। সো আমরা এটা কপি করলাম, দেন আমরা বসাইলাম, দেন এটা আপডেট করে ফেলি। তো এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা রিকোয়েস্টটাও হচ্ছে ইনস্টল করে ফেলছি। এখন আমরা যদি পিপ লিস্ট দেই তাহলে দেখাবে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে এই প্যাকেজগুলো অ্যাভেলেবল, এবং সেটা লিভ থেকে সাইট প্যাকেজেসের মধ্যে আছে। সার্টিফাই ক্যারেক্টার সেট নর্মালাইজার আইডিএনএ পিপ, এই যে রিকোয়েস্টটা যেটা ইনস্টল করতে চাইছিলাম, সো এটা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে ইনস্টল হয়ে গেছে।
আমরা যদি এখানে পিপ শো রিকোয়েস্ট দিই তাহলে এর লোকেশনটা পাওয়া যাবে। এর লোকেশন এবার দেখাচ্ছে প্রজেক্টস থেকে মাই প্রজেক্ট, দেন ভিএনভি লিভ সাইট প্যাকেজেস। তার মানে আমরা ঠিকঠাক জায়গায় এটা ইনস্টল করতে পারছি, মাই প্রজেক্টের আন্ডারে আছে। ওকে, এখন আমি চাচ্ছি এখানে যে ডিপেন্ডেন্সিগুলো আছে লিভ সাইট প্যাকেজেসের মধ্যে, এগুলো আমার একটা লিস্ট আকারে একটা ফাইলে থাকুক, অ্যাজ লাইক প্যাকেজ ডট জেসনে যেরকম হচ্ছে প্যাকেজগুলোর লিস্টিং ছিল ভার্সন ওয়াইজ, সেগুলো যেন থাকে আমার এখানে। এই জন্য যেটা করতে হবে পিপ ফ্রিজ, তারপরে একটা রাইট অ্যারো এবং এখানে ফাইলের নাম দিতে হবে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। তো এইটা কি করবে, এটা হচ্ছে যে প্যাকেজগুলো পিপের মাধ্যমে এই এনভায়রনমেন্ট ইনস্টল আছে সেগুলো রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলে কপি হয়ে যাবে। সো আমরা এটা এন্টার দিলে তখন দেখতে পারবো আর একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, সেটার নাম হচ্ছে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। এবং এইখানে আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করা আছে সেগুলো ভার্সন ওয়াইজ এখানে লিস্টিং হয়ে গেছে। কারণ আলটিমেটলি আমরা তো এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটাকে আমরা গিটে তো পুশ করব না, সো এটাকে যদি পুশ না করি তাহলে তো আমরা প্যাকেজগুলো পাবো না। এই জন্য আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্টস ফাইলটা রাখলাম যেন আমরা পরবর্তীতে এটাকে ইনস্টল করতে পারি, রিকোয়ারমেন্টস ফাইলটাকে। সাপোজ আমরা গিট থেকে হচ্ছে এই রিপোজিটরিটা ক্লোন করে আনলাম, এবং সেক্ষেত্রে সেখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডার থাকলো না। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে এই রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইল থেকে এই প্যাকেজগুলো ইনস্টল করব। সো এটা করাও কিন্তু সহজ, যদি আমরা এটা এখন করতে চাচ্ছি না, কিন্তু কমান্ডটা জাস্ট হচ্ছে জেনে রাখতেছি। সেই কমান্ডটা হবে এরকম যে রিকোয়ারমেন্ট ফাইল থেকে যদি প্যাকেজ ইনস্টল দিতে হয় তাহলে আমরা জাস্ট এখানে লিখব পিপ ইনস্টল -r, দেন হচ্ছে এই ফাইলের নাম রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। এই কমান্ডটা দিলেই এই প্যাকেজগুলো ইনস্টল হবে। আমরা যদি আবার যদি এটাকে এন্টার দেই আলটিমেটলি কোনো লাভ নাই, কারণ রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, কারণ এই প্যাকেজগুলো আগে থেকে ইনস্টল করা আছে, এরকম বিষয়টা। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখন আমরা ব্যাশ টার্মিনালে আছি, সামহাউ আমরা এই ব্যাশ টার্মিনাল থেকে এক্সিট করলাম অথবা এটাকে কিল করে দিলাম এই ডিলিট বাটনে ক্লিক করে, তখন কি হবে? এখন যদি আমরা নতুন করে টার্মিনালটা নেই, নিউ টার্মিনাল, তখন আমাদের নর্মালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে আমাদেরকে বের করে দেবে। এখন আমরা গ্লোবাল এনভায়রনমেন্টে আছি যত .venv শো করতেছে না, সেই ক্ষেত্রে আবার আপনাকে অ্যাক্টিভেট করতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো কমান্ড ছিল সোর্স থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, দেন স্ক্রিপ্টস, দেন অ্যাক্টিভেট, তখন আবার আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা রিকোয়েস্ট ইনস্টল করছিলাম, এবার আমরা আরেকটা জিনিস ইনস্টল করব, সেটা হচ্ছে নামপাই একটা খুব ইম্পর্টেন্ট একটা এবং পপুলার একটা লাইব্রেরি পাইথনের, নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয় এবং এটা মেশিন লার্নিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের এই কোর্সটা বেসিক্যালি কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা, ডাটা সায়েন্সের জন্য আরেকটা, এরকম। সো আমরা নামপাইটাকে একটু ইনস্টল করে বেসিক কিছু জিনিসপত্র দেখার চেষ্টা করব। সো পিপ, এবং আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি, পিপ ইনস্টল নামপাই।
তো এখন নামপাইটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা একটা ফাইল নিতে পারি। এখানে আমরা একটা ফাইল নিতে পারি, এতক্ষণ ইনস্টল হইতে থাক, সমস্যা নেই। আমরা এখানে একদম রুটে একটা ফাইল নিলাম। ও হ্যাঁ, ডট ভিইএনভি যেহেতু আমাদের গিটে পুশ হবে না, এজন্য আমরা একটা গিট ইগনোর ফাইলও বানাইতে পারি। এতক্ষণে গিট ইগনোর, এখানে আমরা মেনশন করে দেব ডট ভিইএনভি, এই জিনিসটা গিটে প্রবেশ করবে না যদি আমরা এটা গিটে আপ দিই। তার সাথে সাথে রুটে আমরা একটা ফাইলও বানাই ফেলি, সেটা হচ্ছে নামপাই নিয়ে, যেহেতু আমরা একটু কাজ করব এখন, এটার জন্য একটা ফাইল নিয়ে নেই, সেটা হচ্ছে নামপাই ডট পাই। এই ফাইল নিলাম। দেন আমি যথারীতি ফাইলের মধ্যে প্রবেশ করলাম এবং এটা সামহাউ ইনস্টল হতে টাইম নিচ্ছে আমার ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুর কারণে। সো এটা ইনস্টল হয়ে গেলে আমি ভিডিওটা রিজিউম করতেছি। ওকে, সো এটা এখন ডাউনলোড হচ্ছে সামহাউ। এবং আমি সম্ভবত ফন্ট সাইজটা একটু বড় করতে পারি। সেটিংসে গেলাম, জেসন, দেন এখানে আমি এডিটরের ফন্ট সাইজটা 24 করে দিলাম, আর টার্মিনালেরটা হচ্ছে টার্মিনাল 24। ওকে, এখন আমাদের নামপাইটা এখানে হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা, এবং এটা আমরা ইনস্টল করছি ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল করছি, এবং এটা চেক করার জন্য আমরা বেশ কয়েক জায়গায় চেক করতে পারি, যেটা হচ্ছে ইনস্টল হয়েছে কিনা। লিভে যাব, সাইট প্যাকেজেস, এবং এখানে নামপাই দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইলে দেখতে পারবো না, কারণ নামপাই ইনস্টল দেওয়ার আগে রিকোয়ারমেন্টস ফাইল ফ্রিজ করা হয়েছিল। সো আমরা আরেকবার ফ্রিজ করব, ফ্রিজ গ্রেটার দেন এই যে requirements ডট টিএক্সটি। এখন নতুন করে আবার রিকোয়ারমেন্ট ফাইলটা ফ্রিজ করছে। ওকে, দেন হচ্ছে আমরা দেখতে পারি পিপ লিস্ট দেখতে পারবো এখান থেকে কি কি প্যাকেজ আছে, এখানে নামপাই দেখা যাইতেছে। আবার আমি চাইলে পিপ শো নামপাই করতে পারি, তাহলে নামপাইয়ের হচ্ছে লোকেশনটাও দেখাবে, এটা মাই প্রজেক্টের আন্ডারেই আছে। সো দ্যাটস গ্রেট, নাও গুড টু গো। এবং আমরা এখন নামপাই ফাইলে কাজ করার জন্য রেডি। আরেকটা জিনিস, পাইথন ফাইলের ভিতরে আসার পরে একটু মেক শিওর করতে হবে আপনার ইন্টারপ্রেটারটা কি আছে। এখন আমরা তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, বাট ভিএস কোড মাঝে মাঝে ঝামেলা করে, যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরেও সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট আছে নাকি এই ফাইলে, সেটাও একবার দেখতে হবে। সো এটার জন্য ডান পাশে নিচে দেখা যাচ্ছে যে পাইথন ডানের ভার্সন আছে 3.13.0 এবং ব্র্যাকেটে ভার্চুয়াল এনভায়রনমেন্ট লেখা আছে। তার মানে কি, আপনি এখন যে এনভায়রনমেন্টে আছেন স্পেসিফিক্যালি সেই এনভায়রনমেন্টের পাইথনটাই অ্যাক্টিভেটেড, সরি ইন্টারপ্রেটারটা অ্যাক্টিভেটেড। এবং এটাতে ক্লিক করলে এখানে বলবে সিলেক্ট ইন্টারপ্রেটার, এবং এসে এখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল ইন্টারপ্রেটার, এটা আমরা সিলেক্ট করব না গ্লোবাল, কারণ এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে ইন্টারপ্রেটার আছে রিকমেন্ডেড করছে ওরা, এবং ডান পাশে যে ভিইএনভি লেখা থাকবে সেইটা জাস্ট আমরা সিলেক্ট করব। যদি এখানে সিলেক্টেড না থাকে তাহলে সেটা আমরা এই যে ম্যানুয়ালি সিলেক্ট করে নেব। মাঝে মাঝে ঝামেলা করতে পারে ভিএস কোডে। এবং আমরা এই সেম জিনিসটাই এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ব্যাপারটা আমরা পাই চার্ম দিয়ে দেখার চেষ্টা করব। সো আমরা নর্মালি নামপাই ইনস্টল যেহেতু করছি, তাহলে নামপাই নিয়ে একটু কাজ করা যেতে পারে। ইম্পোর্ট করতে হবে আমাদের নামপাই, এটা আমরা এলিয়াস দিয়ে দেবো অ্যাজ এনপি নামপাই। তো নামপাইটা আমাদের ইম্পোর্ট হয়ে গেল। এখানে আমরা অ্যারে বানাইতে পারি। সো আমরা অ্যারে বানাবো, সাপোজ অ্যারে
এবং এটা আমরা জানি পাইথনে হচ্ছে আমাদের লিস্ট ছিল, কোনো অ্যারে ছিল না। সো নামপাইয়ের মাধ্যমে আমরা অ্যারে বানাইতে পারি। অ্যারে বানাইলে অনেক স্পেশাল কিছু ফিচার পাওয়া যায়, ইটস লাইক ম্যাট্রিক্স বানানো পসিবল। সো আমরা অ্যারে বানানোর জন্য এনপি ডট অ্যারে যে মেথড আছে সেটাকে কল দেব এবং এখানে একটা লিস্ট পাস করব। সাপোজ লিস্ট হইতে পারে 1 2 3 and 4 এরকম। সো এটা একটা অ্যারে হয়ে গেল এবং এটাকে আমরা প্রিন্ট করতে পারি অ্যারে। এটাকে আমরা রান করব। আমরা শর্টকাট এই কন্ট্রোল অল্টার এন দিয়েও রান করব না, বা হচ্ছে এখানে প্লে বাটন আছে এগুলো দিয়েও রান করব না। আমরা এখন রান করার জন্য কমান্ড ইউজ করব। সো এই ফাইলটাকে রান করতে হলে আপনাকে লিখতে হবে পাই নামপাই। সেক্ষেত্রে আপনাকে একটা ইরর দিবে, মডিউল নামপাই হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যারে। এর কারণটা হচ্ছে অ্যারে রিজার্ভড একটা কিওয়ার্ড, এই জন্য আমরা এটাকে অ্যারে আন্ডারস্কোর অন ডি অ্যারে বলতে পারি। এটা একটা রো, এখানে একটা রো, একটা এখানে হচ্ছে আপনার একটা রো আর হচ্ছে 4টা কলাম আছে। সো এবার যদি আমরা একটু রান করি পাই নামপাই, এক্ষেত্রে module numpy has no attribute array if it has the same name as third party module you intended to import। আচ্ছা, এটা অ্যারে তো আর দেওয়া হয়নি, অ্যারে অন পি। আরেকবার আমরা রান করি পাই নামপাই ডট পাই। ওকে, এইখানটা এরর ধরতেছে, মডিউল নামপাই হ্যাজ নো অ্যারে। np oh wait, সম্ভবত এই ফাইলের নামটা আমরা নাম পাই দেওয়াটা একদমই উচিত হয় নাই। সো আমি রিনেম করলাম, এটার নাম দিলাম হচ্ছে মাই ম্যাথ ডট পাই। ম্যাথ ডট পাই দিলে ঠিক আছে। এবং আমরা এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছি, এখানে আমরা হচ্ছে নামপাইটাকে ইম্পোর্ট করি নামপাই অ্যাজ এনপি, এবং এইখানে আমরা হচ্ছে অন ডি অ্যারে বানাই, অ্যারে আন্ডারস্কোর অন ডি হচ্ছে এনপি ডট নামপাই এনপি ডট অ্যারে, এবং এইখানে হচ্ছে আমরা একটা অ্যারে দেব, লিস্ট পাঠাই দেবো একটা 1 2 3 4। ফাইনালি যদি আমরা প্রিন্ট করি অ্যারে আন্ডারস্কোর পাই, তাহলে আমরা পেয়ে যাব। সো ফাইলের নাম আবার ভুল করলাম, ম্যাথটা হচ্ছে ওভাররাইট করতেছে ম্যাথ মডিউলটাকে। এটার নাম কি দেওয়া যেতে পারে, মেইন ডট পাই। ওকে, সো এটাকে যদি রান করি এবার এখানে, তাহলে আর কোনো ভেজাল হবে না। সো পাই মেইন ডট পাই। সো আমরা এখানে একটা অ্যারে দেখতে পারতেছি 1 2 3 4। এটা এখন আর লিস্ট নাই, এটা একটা অ্যারে। একইভাবে আমরা 2D অ্যারে বানাইতে পারি এখানে অন ডি অ্যারের পরিবর্তে। 2D অ্যারেতে দুইটা রো থাকবে, অ্যারে 2D np ডট অ্যারে অ্যারে, এরপর হচ্ছে আমাদেরকে দুইটা রো নিতে হবে, তার মানে অ্যারের মধ্যে দুইটা অ্যারে থাকবে, একটা লিস্টের মধ্যে দুইটা লিস্ট। একটা লিস্ট একটা লিস্ট, তাহলে দুইটা আমরা রো পেয়ে যাব।
সো প্রথম রোতে থাকলো 1 2 আর সেকেন্ড রোতে থাকলো 3 4। সো এটাকেও আমরা প্রিন্ট করতে পারি অ্যারে 2d and py main dot py। সো এখানে আমাদের 2d অ্যারে পাওয়া গেল যেখানে রো দুইটা কলাম দুইটা। দেন হচ্ছে আমরা আরো কিছু মেথড অ্যাপ্লাই করতে পারি, যেমন এই যে দুইটা অ্যারে আছে, সাপোজ হচ্ছে এইটাকে কমেন্ট করি এবং আমরা অ্যারে 2d অন একটা নিলাম, অ্যারে 2d 2 একটা নিলাম, এখানে আছে 5 5 6 দিলাম, এখানে 7 8 দিলাম, এগুলো কাটলাম। তার মানে আমাদের কাছে হচ্ছে দুইটা এখন 2d অ্যারে আছে। আমরা চাইলে এই দুইটা 2d অ্যারে অনেকগুলো অপারেশন করতে পারি, যেমন অ্যারে অন ডট। এখানে অনেক অপারেশন টাইপ আছে যেগুলো হচ্ছে আমরা অন্য কোনো প্লেলিস্টে এই কাজগুলো করব, বাট আমরা এখানে চাইলে হচ্ছে সাম করতে পারি অ্যারে 2d2 এটার সাথে। সেক্ষেত্রে আমরা যদি পাই মেইন ডট পাই দেই তাহলে আমরা আর একটা এরর খাবো। আচ্ছা, তো এখানে এই মেথডের মধ্যে আমাদের আর্গুমেন্ট দেওয়া যাবে না, এটা আমরা কি করতে পারি, এটাকে নর্মালি হচ্ছে যোগ করতে পারি দুটাকে, অ্যাজ লাইক হচ্ছে অ্যারে 2d সাম ইজ ইকাল টু বলা যেতে পারে অ্যারে 2d1 প্লাস অ্যারে 2d2, এদের প্রোডাক্টও বের করা যাবে, অ্যারে 2d1 ইন্টু অ্যারে 2d2 প্রোডাক্ট। সো এই দুটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট অ্যারে 2d সাম অ্যারে 2d প্রোডাক্ট, আমরা যদি আউটপুট দেখি এখন, তাহলে এটা ছিল হচ্ছে ওদের সাম, দুইটা অ্যারে যোগ করছে এইভাবে এইভাবে 6 2 8, দেন এটা পরে গেছে 7 3 10 8 4 12 এরকম ভাবে। এটার ক্ষেত্রে হচ্ছে গুণ করছে, রেজাল্ট এরকম আসছে। সো আমরা নাম পাই নিয়ে হচ্ছে অন্য কোনো প্লে লিস্টে হয়তোবা দেখা হবে। এখন আমরা আরেকটা প্যাকেজ যেটা ইনস্টল করা হলো রিকোয়েস্ট, সেটা নিয়ে একটু কাজ করা যেতে পারে। সো আমি এই মেইন ডট পাই থেকে এগুলো যা আছে এগুলোকে আমি হচ্ছে কমেন্ট করলাম। এখন আমরা রিকোয়েস্ট নিয়ে কাজ করতে পারি। এই রিকোয়েস্ট যে প্যাকেজটা ছিল, সো রিকোয়েস্ট প্যাকেজটা বেসিক্যালি হচ্ছে ডাটা ফেচিং এর জন্য ব্যবহার করা হয়। সো আমরা ইম্পোর্ট করে নেব রিকোয়েস্টস, এরপরে আমাদের কাজ হচ্ছে একটা গেট রিকোয়েস্ট পাঠাবো কোনো একটা এপিআইতে। সো নর্মালি আমরা হচ্ছে রিকোয়েস্ট ডট গেট রিকোয়েস্ট পাঠাবো কোনো একটা এপিআইতে, তার ইউআরএলটা এখানে দিতে হবে। সো আমরা কিসে পাঠাইতে পারি, সাপোজ আমরা হচ্ছে র্যান্ডম জোক এপিআই লিখে সার্চ দিই, এখানে জোক এপিআই আছে, এটাতে গেলাম জোক এপিআই ডট ডেভ, এখান থেকে আমরা হচ্ছে অফিসিয়াল এপিআই র্যাপার, ওটা সম্ভবত
অফিসিয়াল যোগ এপিআই অ্যাপ স্পট এরকম। ওকে, এই যে অ্যাপ স্পটের যেটা আছে, সো এটা অফিসিয়াল যোগ এপিআই অ্যাপ স্পট। তো এইখান থেকে যদি আমরা র্যান্ডম 10 না দিয়ে হচ্ছে র্যান্ডম যোগ দেই, তাহলে র্যান্ডমলি একটা করে যোগ দিতে থাকবে র্যান্ডম। ওকে, সো আমরা এই ইউআরএলটাতে হচ্ছে গেট রিকোয়েস্ট পাঠাবো এই এপিআইতে। এই জন্য আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএলে হচ্ছে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো। পাঠাইলে আমরা এখান থেকে একটা গেট রিকোয়েস্ট পাঠাইলে আমাদেরকে একটা রেসপন্স দিবে। এখন এই রেসপন্সটাকে আমরা প্রিন্ট করে দেখব। রেসপন্স আমি এটা রান করি, পাই মেইন পাই। সো আমাকে এখানে একটা রেসপন্স দিছে এবং এখানে একটা কোড দিছে 200। সো এই কোডটা হচ্ছে স্ট্যাটাস কোড। আমরা এখানে একটা কন্ডিশন লাগাবো, সেটা হচ্ছে যদি আমাদের রেসপন্স ডট স্ট্যাটাস কোড এই জিনিসটা যদি 200 হয়, তার মানে আমরা এখান থেকে আসলে একটা ওকে রেসপন্স পাইলাম। 200 হইলে আমরা হচ্ছে এই যে রেসপন্স পেলাম, এই রেসপন্সের সাথে জেসন মেথডটা কল করে দেব। তো এখান থেকে তাহলে আমরা ডেটা পাবো কিভাবে, রেসপন্সের সাথে আমাদের জেসনটা মেথডটা কল দিয়ে দিতে হবে। ফাইনালি যদি আমরা এখান থেকে প্রিন্ট করি ডেটা, তাহলে যোগ হয়তো দেখতে পারবো ডেটাটা প্রিন্ট করে। আর যদি 200 না আসে তাহলে এলস আমরা এই জায়গায় বলবো হচ্ছে প্রিন্টে ফেল টু ফেচ ডেটা। তো এখন যদি আরেকবার আমরা রান করি, তাহলে আমরা একটা ডেটা দেখতে পারবো। সো ডেটা হচ্ছে একটা ডিকশনারি, এবং এই ডিকশনারির মধ্যে টাইপ আছে, যোগের সেটআপ আছে, পাঞ্চ লাইন আছে, আইডি আছে। সো আমরা এটা থেকে জাস্ট হচ্ছে এই সেটআপ দেখাবো আর পাঞ্চ লাইনটা দেখাবো। তো এখান থেকে আমরা হচ্ছে প্রিন্ট করব ডেটা ডট না, ডেটার মধ্যে সেটআপ আছে, আর একটা আছে হচ্ছে পাঞ্চ লাইন। এখন যদি আমরা আরেকবার রান করি পাই মেইন পাই, তাহলে আমরা র্যান্ডমলি দেখতে পারবো। দেন আরেকবার রান করলে আরেকটা র্যান্ডম যোগ আসবে। ওকে, সো রিকোয়েস্ট প্যাকেজটা ব্যবহার করে আমরা এভাবে ডেটা ফেচ করতে পারি। এরপর আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের এই কাজটা আমরা এখন একটু পাইচার্ম ব্যবহার করে করার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় নোটিস করার মতো আছে এখানে, সেটা হচ্ছে রান করার পরে আন্ডারস্কোর পাই ক্যাশ আন্ডারস্কোর আসছে। সো এটা জাস্ট হচ্ছে কিছু ক্যাশ হচ্ছে ধরে রাখছে নামপাইয়ের জন্য। সো এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই, এবং চাইলে এটাকে হচ্ছে গিট ইগনোর করা যেতে পারে। সো এটা ম্যাটার করতেছে না, তো এটা গিটে যাবেই না। যাই হোক, সো আমরা এই ফাইলে এখন আর কাজ করব না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চলে যাব পাইচার্মে। পাইচার্মে গিয়ে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো, দেন জাস্ট অতটুকুই। সো পাইচার্মে আসার পরে আমরা নিউ প্রজেক্টে যাব এবং এখানে নেম দিতে বলবে। সো আমি এখানে বলতে পারি এখানে পাইথন প্রজেক্টই থাক, যে নাম দিছে আমি আর চেঞ্জ করলাম না। অথবা বলতে পারি যে এটা হচ্ছে বেস্ট
পাইথন প্রজেক্ট, এখানে লোকেশন চাইছে, সো আমি এই লোকেশনে রাখতে চাচ্ছি, আপনি চাইলে অন্য লোকেশন দিতে পারেন। আন্ডারস্কোর প্রজেক্টস, দেন গিট রিপোজিটরি দরকার নাই, ওয়েলকাম স্ক্রিপ্টের দরকার নাই। এখানে ইন্টারপ্রেটার টাইপটা আপনার সিলেক্ট করতে বলতেছে, প্রজেক্ট এনভায়রনমেন্ট, বেস কন্ডা, কাস্টম এনভায়রনমেন্ট, আপনি যে এনভায়রনমেন্ট চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে প্রজেক্ট এনভায়রনমেন্ট দিলাম এবং পাইথনের ভার্সন এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমার হচ্ছে এই যেটা ইনস্টল আছে সেইটা হচ্ছে আপনার শো করবে। সো আমার এখানে দুইটা ইনস্টল আছে, 3.13 একটা আর 3.12 একটা। সো আমি এখানে 13টা সিলেক্ট করলাম, তারপর আমি ক্রিয়েট দিলাম। তাহলে অটোমেটিক্যালি পাইচার্ম হচ্ছে আমাকে একটা এনভায়রনমেন্ট অল ক্রিয়েট করেই দিবে। সো আমি এটা বড় করলাম এবং এখানে যদি ফোল্ডার স্ট্রাকচার দেখি তাহলে আমার মেইন ফোল্ডার হচ্ছে বেস্ট পাইথন প্রজেক্ট। এই ফোল্ডারের মধ্যে অলরেডি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিছে .venv, এবং এর মধ্যে যথারীতি লিব আছে, তার মধ্যে সাইট প্যাকেজেস আছে, এর মধ্যে পিপ আছে, একই সাথে এখানে স্ক্রিপ্ট আছে, তার মধ্যে বহুত ফাইল, এবং এখানে খুঁজলে আমরা অ্যাক্টিভেটও পেয়ে যাব। সো আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করেই দিছে। বাট এখন বিষয়টা হচ্ছে এই এনভায়রনমেন্টটা এখন অ্যাক্টিভেট আছে কিনা এটা হচ্ছে জানার বিষয়। সো আমি যদি এখান থেকে টার্মিনালে যাই তাহলে দেখতে পারবো যে এখানে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট আছে অলরেডি। এই যে .venv এখানে বাম পাশে লেখাই আছে, তার মানে এটা অ্যাক্টিভেটেড। সো এখানে চাইলে আমি হচ্ছে প্যাকেজ ইনস্টল করতে পারি, পিপ লিস্ট দিলাম, তাহলে কি কি প্যাকেজ ইনস্টল করা আছে এখানে দেখাচ্ছে। পিপ জাস্ট একটাই আছে। সো এখানে আমি চাইলে হচ্ছে পিপ ইনস্টল রিকোয়েস্ট দিতে পারি, তাহলে রিকোয়েস্ট ইম্পোর্ট হবে, এখানে ইনস্টল হবে। দেন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে গেলাম, দেন লিভে গেলাম, দেন এখানে পি রিকোয়েস্ট ইনস্টল করার আদলে আরও অনেক প্যাকেজ ইনস্টল হয়েছে, এবং আমরা চাইলে এখানে পিপ লিস্ট দেখতে পারি। ওকে, এবং এটাকে আবার ফ্রিজও করতে পারি, পিপ ফ্রিজ রাইট অ্যাঙ্গেল। দেন আমি requirements.txt ফাইলের মধ্যে চাচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমাকে requirements.txt নামে একটা ফাইল দিয়ে দেবে, এবং এই ফাইলের মধ্যে আমি দেখতে পারবো কি কি ইনস্টল করা আছে। ওকে, তো এভাবে আমরা হচ্ছে পাইচার্মে কাজ করতে পারি। সো মোটামুটি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে বেসিক যে ধারণা থাকার কথা সেই ধারণাটা হয়ে গেল। এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে পাইচার্ম থেকে আমরা বের হইতে পারি। এখন আমরা ছোটখাটো কিছু জিনিস দেখার চেষ্টা করব। মানে এখানে main.py আছে, আমরা main.py তে আরেকবার যাই, আগের ফাইলটাতে আসলাম VS কোডের। সো এখানটায় আমরা হচ্ছে এনুমেরেটর দেখার চেষ্টা করি। এনুমেরেটরস হচ্ছে সিম্পল একটা বিষয়, আমরা যেখানে রেঞ্জ ইউজ করছিলাম, রেঞ্জের পরিবর্তে এনুমেরেটর ইউজ করা যায়, সেক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্সটা কাউন্ট করে ফর লুপের বেলায়। সো আমরা এখানে হচ্ছে ফ্রুটস নামে একটা লিস্ট নিতে পারি, অথবা আমরা এখানে হচ্ছে নামপাইটাকে আরেকবার ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এখানে হচ্ছে আমরা ফ্রুটস নামে একটা অ্যারে বানাইতে পারি, np.array, একটা লিস্ট দিয়ে দেব, সেখানে হচ্ছে অ্যাপেল থাকতে পারে,
বানানা থাকতে পারে, পরে এখানে গ্রেপস থাকতে পারে। এখন এই অ্যারেটার উপরে আমরা হচ্ছে লুপ করার চেষ্টা করব। সো নর্মালি আমরা কিভাবে লুপ করতাম, ফর এখানে কোনো একটা আইটেম হচ্ছে ফ্রুট, সিঙ্গেল ফ্রুট ইন ফ্রুটস অ্যারে। সো এখানে যদি আমরা লুপ করি তাহলে আমরা এখান থেকে নর্মালি একটা সিঙ্গেল ফ্রুট পাবো। সো এটাকে আমরা হচ্ছে এখন নর্মালি আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে নাই, সো আমাদের অ্যাক্টিভেট করতে হবে সোর্স থেকে, সোর্স ভিএনবি স্ক্রিপ্টস অ্যাক্টিভেট। ওকে, এখন আমরা রান করি পাই মেইন ডট পাই, এবং এখানে নর্মালি ম্যাপ করলে যা হয় আলাদা আলাদাভাবে ফ্রুটগুলো দেখাচ্ছে, কিন্তু আমি এ জায়গায় এদের ইন্ডেক্স সহ চাচ্ছি। সো কি হয় যে আমি যদি ফ্রুটসের আগে আরেকটা এখানে ভেরিয়েবল নেই ইন্ডেক্স বা আই হিসেবে, এবং এখানে ইন্ডেক্সটাকে আমি প্রিন্ট করি, তারপরে এখানে রান করলাম, সেক্ষেত্রে আমরা এই এরর খাবো যে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক। এখানে ইন্ডেক্স আসলে নাই এর মধ্যে আলাদা করে নেওয়ার মতো। সো এখানে যদি আমরা আসলে ইন্ডেক্সটা নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এনুমেরেটর ইউজ করতে হবে। সো জাস্ট এই ফ্রুটস যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে ইনুমেরেটরের মধ্যে পাঠাইতে হবে। এনুমেরেটর একটা ফাংশন, ইটারেবল, এটা অটোমেটিক্যালি আপনার অ্যারের ইন্ডেক্স ক্যালকুলেট করবে। এবার যদি আমরা এটা দেখার চেষ্টা করি তাহলে আমরা ইন্ডেক্স পেয়ে যাব 0 ফর অ্যাপেল, 1 ফর বানানা, 2 ফর গ্রেপস। তার মানে এনুমেরেট এই কনস্ট্রাক্টরের মধ্যে আপনাকে একটা লিস্ট বা একটা অ্যারে দিতে হবে। এনুমেরেট কি করবে, সেই লিস্ট আইটেমগুলোর জন্য অটোমেটিক্যালি ইন্ডেক্স ক্যালকুলেট করবে বা কাউন্ট করবে অটোমেটিক। সো এটা হচ্ছে এনুমেরেট। এর পাশাপাশি আমরা ইনাম দেখতে পারি। আমরা যারা টাইপস্ক্রিপ্টে কাজ করছি প্রিভিয়াসলি বা মঙ্গোডিবি মঙ্গুস নিয়ে কাজ করা হয়েছে, ইনাম এই বিষয়টা নিয়ে মানে ইনাম জিনিসটা আমাদের কাছে অনেক ফ্যামিলিয়ার হতে পারে। সো আমরা ইনাম দেখার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে ইনাম একটা ক্লাস, সেটাকে ইম্পোর্ট করতে হবে ফ্রম ইনাম মডিউল থেকে। ইম্পোর্ট করব ইনাম ক্লাসটাকে, ইটা বড় হাতের, এখানে ফ্রম মডিউল হচ্ছে ইনাম, ইম্পোর্ট করব ইনাম ক্লাস। এরপরে এই ক্লাসটার মাধ্যমে ইনহেরিট করে আমরা আর একটা ক্লাস বানাইতে পারি। সাপোজ ক্লাস ডিরেকশনস, বড় হাতের ডি, আচ্ছা ডিরেকশন, এটা ইনহেরিট হবে ইনাম ক্লাস থেকে, এবং এখানে আমরা বেশ কিছু ইনাম বানাইতে পারি, যেমন হচ্ছে লেফটের জন্য হচ্ছে আমরা কিবোর্ডের সাপোজ এটাকে ইউজ করব, তারপরে রাইট এর জন্য কিবোর্ডের ডি কে ইউজ করব, তারপরে আপ এর জন্য আমরা ডাব্লিউ ইউজ করব, আর ডাউন এর জন্য আমরা ইউজ করব হচ্ছে এস। সো এটা আমাদের একটা ইনাম হয়ে গেল, এবং এটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো এইভাবে যে প্রিন্ট, এটা হচ্ছে এই যে ডিরেকশন যে ক্লাস আছে এটা থেকে আমরা এই যে ভেরিয়েবলগুলো এইভাবে পেয়ে যাব, ডাউন, লেফট, রাইট, আপ, ডাউন। ডাউন দিলে ডাউনের ভ্যালু পাবো, রাইট দিলে রাইটের ভ্যালু পাবো। সো এটাই বেসিক্যালি ইনাম। এবং চাইলে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে সেট করতে পারি আমরা, যেমন এখানে বলতে পারি কার মুভমেন্ট। সাপোজ এই কারটা হচ্ছে ডানে বায়ে কোনো দিকে যাবে না, লেফট আর রাইটে শুধু মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে ডিরেকশন ডট লেফট অর ডিরেকশন ডট রাইট, এরকম। সো ইনামের মধ্যে কনস্ট্যান্ট কিছু ভ্যালু সেট থাকে প্রিডিফাইন্ড, সেগুলো আমরা ব্যবহার করতে পারি অন্য কোনো
ভেরিয়েবল বা অবজেক্টে। ওকে, নেক্সট আমরা দেখার চেষ্টা করব ভেরিয়েবল বা প্যারামিটারের টাইপ সম্পর্কে। এই জন্য আমরা এখানে একটা ফাংশন নিতে পারি, ফাংশন অ্যাড নাম্বারস, এবং এই ফাংশনটা আমাদের প্যারামিটার হিসেবে রিসিভ করবে নাম্বারস নামে একটা লিস্ট, এবং এটা রিটার্ন করবে হচ্ছে ওই যতগুলো নাম্বারস আছে সেই নাম্বারসগুলোর হচ্ছে সামকে রিটার্ন করবে। এই জন্য আমরা এখানে ইম্পোর্ট করে নেব ফাং টুলস থেকে রিডিউসটাকে। সো এখানে ফ্রম ফাং টুলস মডিউল থেকে ইম্পোর্ট করব রিডিউসকে, এবং এখানে আমরা একটা এখানে আমরা হচ্ছে রিটার্ন করব একটা সামকে। কিভাবে? রিডিউসকে কল করব, তারপরে আমাদেরকে ল্যামডা পাঠাইতে হবে, সেটা আমরা একটু পরে পাঠাচ্ছি। আমরা রিডিউস ফাংশনটা লুপ করবে হচ্ছে নাম্বারসের উপরে, আর অ্যাকুমুলেটর হিসাবে ইনিশিয়াল ভ্যালু হিসাবে 0 সেট করবে। আর ল্যামডা ফাংশনটা হবে হচ্ছে ল্যামডা, এখানে হচ্ছে দুইটা জিনিস প্যারামিটার হিসেবে নেয় রিডিউসের ল্যামডা ফাংশন, অ্যাকুমুলেটর, আর একটা হচ্ছে নাম্বারস থেকে সিঙ্গেল লুপ করে করে যে সিঙ্গেল নাম্বারগুলো আসবে সেগুলো, দেন ফাইনালি হচ্ছে অ্যাকুমুলেটরের সাথে নাম্বারটাকে যোগ করে দেব। সো এটা হচ্ছে রিটার্ন করবে। এবং আমরা এখানে হচ্ছে ওই প্রিন্টের মধ্যে অ্যাড নাম্বারসটা কল করে এখানে আমরা একটা লিস্ট পাঠাইতে পারি, সাপোজ 1 2 3 and 4। সেক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়ে যাব 10। তো আমরা যদি একটু হোভার করি অ্যাড নাম্বারসের মধ্যে, তাহলে দেখব এটা একটা ফাংশন ডেফিনেশন অ্যাড নাম্বারস, যেখানে নাম্বারস নামে নাম্বারস একটা এনি টাইপের প্যারামিটার, আবার এইখানে একটা হাইফেন দেওয়া আছে, একটা রাইট অ্যারো দেওয়া আছে, এর মানে হচ্ছে রিটার্ন করবে একটা ইন্টিজার। সো এইখানে এনি জিনিসটা হচ্ছে সে যে দেখাচ্ছে টাইপটা, এইটা আমরা চাইলে আরেকটু এফিশিয়েন্ট করতে পারি, যে এটা যে কোনো ধরনের টাইপের ডাটা সে নিবে না। যেমন আমরা যদি নর্মালি এখানে লিস্ট না দিয়ে যদি এখানে স্ট্রিং দেই হ্যালো, তাহলে ঝামেলাটা আসলে বাঁধবে। তো সেখানে আমরা ইরর খেয়ে যাব, আনসাপোর্টেড অপারেন্ট টাইপ ফর ইন্ট অর str। সো নর্মালি এই নাম্বারস তো একটি স্ট্রিং হইতেই পারে না, এটা লিস্ট হইতে হবে 100%। সো এটা লিস্ট করার জন্য যেটা করব, এখানে আমাদের টাইপ দিতে হবে, যে নাম্বারসের টাইপ হচ্ছে লিস্ট। এবং এই লিস্টের মধ্যে লিস্টের ইচ ভ্যালু এক একটা ইন্টিজার হবে, এটাও বলা যায়। আর এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা রিটার্ন করবে, এই যে রিটার্ন করবে একটা ইন্টিজার, কিন্তু এটা বলতে হবে কোথায়? এই ক্লোনের আগে। সো এরপরে একটা ক্লোন দিতে হবে, আর এই ক্লোনটা কেটে দিতে হবে। তার মানে প্যারামিটার রিসিভ করার পরে হাইফেন অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার কেন? এটা হচ্ছে রিটার্ন টাইপ, যে ফাংশনটা যে সাম রিটার্ন করতেছে সেটা ইন্টিজার হবে, আর নাম্বারস যেটা রিসিভ করবে সেটা একটা লিস্ট হবে, লিস্টের মধ্যে ইচ ভ্যালু ইন্টিজার হবে। এখন যদি অ্যাড নাম্বারসকে আমি হোভার করি, তাহলে দেখব নাম্বারস এক্সপেক্ট করতেছে একটা লিস্ট এবং তার মধ্যে ইন্টিজার থাকতে হবে। সো আমরা যদি এইখানে এখন একটা লিস্ট দেই, সাপোজ এখানে হচ্ছে 1 2 3 4, এরপরে যদি আমরা রান করি তাহলে আমরা 10 পাচ্ছি। তারপরে হচ্ছে আমরা যদি এইখানে
4 এর জায়গায় যদি s দেই, তারপরে যদি রান করি, তাহলে আমরা একটা এরর খেয়ে যাব। সো এখানে প্রবলেম যেটা হচ্ছে যে ভিএস কোড এটা সামহাউ ট্যাকেল করতেছে না, যে আমি এখানে ইন্টিজার না দিয়ে স্ট্রিং দিছি, বাট এটা পাইচার্মে আই বিলিভ ট্যাকেল করার কথা টাইপিংটা। তো যাই হোক, এভাবে আমরা হচ্ছে বেসিক টাইপিং অ্যাড করতে পারি। আমরা যদি একটা ভেরিয়েবল লিখি, সাপোজ এখানে মাই ভার নামে একটা ভেরিয়েবল দিলাম 10, এখন বাই মাই ভারের উপর যদি হোভার করি, তাহলে আমরা দেখব লিটারেল 10 দেওয়া আছে, মানে একটা ইন্টিজারকে মিন করতেছে। এবং এটা আমি ক্লোন দিয়ে যদি ইন্ট লিখি, তার মানে আসলে বোঝাচ্ছে মাই ভারের টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ। সো এটা এক্সপ্লিসিটলি হচ্ছে টাইপ হচ্ছে অ্যাসাইন করে দেওয়া হইলো। সো এটা পাইথনে ওরকম বেশি ব্যবহার হয় না, কারণ পাইথন এমনিতেই হচ্ছে টাইপ সেফ ল্যাঙ্গুয়েজ। সো এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে আপনি কোন টাইপের ভেরিয়েবল দিচ্ছেন, ভুলভাল সে ক্যালকুলেশন করবে না জাভাস্ক্রিপ্টের মতো। এন আমরা হচ্ছে ফাইল অপারেশন নিয়ে একটু কাজ করতে পারি। ফাইল অপারেশনস মেইনলি আমরা একটা ফাইলকে ওপেন করব, সেই ফাইলের মধ্যে কিছু লিখব, তারপর সেই ফাইলটি আমরা রিড করব, এরকম একটা বিষয়। সো আমরা এই জায়গাটাতে ফাইল অপারেশন নিয়ে কাজ করব। ফার্স্ট হচ্ছে উইথ এক নামে একটা কিওয়ার্ড আছে, সেটা ব্যবহার করব। এবং আমাদের কনস্ট্রাক্টরটা হচ্ছে ওপেন, যেটা কাজ হচ্ছে কোনো ফাইলকে ওপেন করা। সো এখানে হচ্ছে প্রথম আমাদের আর্গুমেন্ট দিতে হবে ফাইলের একটা নাম। সাপোজ names.txt নামে একটা ফাইল সে ওপেন করবে। ওপেন করার পরে পরবর্তীতে মোড দিতে পারেন আর্গুমেন্ট। বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার রিড মোডেই থাকে। সো এটাকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখানে রাইট করার যে মোডটা সেটা এনাবল করে দিতে হবে। তো রাইটের জন্য হচ্ছে W, আর রিডের জন্য হচ্ছে R। সো বাই ডিফল্ট রিড থাকে। দেন লিস্টে কোনো কিছু অ্যাপেন্ড করার জন্য হচ্ছে A, রাইট করার জন্য W, আর কপি করার জন্য সম্ভবত C না X। ওকে, সো আমরা এটাকে রাইট করব, names.txt ফাইলে রাইট করব। সো এটাকে আমরা অ্যাজ ফাইল হিসেবে নেব, এবং এইখানে সম্ভবত আমরা স্বভাবতই আমরা ফাইল ডট রাইট করব, ফাইল ডট রাইট, এবং এখানে আমরা কিছু লিখে দেব names ডট, এখানে আমরা বলবো প্লেয়ার অন। দেন ফাইলটাকে আমরা হচ্ছে লেখার পরে এই ফাইলটাকে আমরা যদি রিড করার চেষ্টা করি, তাহলে একইভাবে উইথ ওপেন করব আগে ফাইলটাকে। কোন ফাইলে যাব? names.txt ফাইল, এবং এটা আমরা রিড মোড অন করে দেব, মানে R, এবং এটা অ্যাজ ফাইল হিসেবে ট্রিট হবে। এবং আমরা যেটা করব, এই ফাইল থেকে কন্টেন্টগুলোকে আগে নেব। কন্টেন্ট সেটা হচ্ছে ফাইল ডট রিড অ্যাপ্লাই করতে হবে, তাহলে ফাইলটা পড়বে, পড়ে কন্টেন্টগুলো নেবে, তারপরে সেই কন্টেন্টগুলো প্রিন্ট করবে। কন্টেন্ট। এখন যদি ফাইলটাকে রান করি, পাই main.py, তাহলে আমরা দেখতে পারবো প্লেয়ার অন। সর্বপ্রথম যেটা করছে, names.txt নামে একটা ফাইল তৈরি করছে, তৈরি করে সেখানে রাইট করছে প্লেয়ার অন। সেকেন্ড যেটা করছে, সে names.txt ফাইলটাকে ওপেন করছে, ওপেন করে সেটাকে রিড করছে, রিড করে কন্টেন্ট নিছে, সেই কন্টেন্টটাকে প্রিন্ট করছে। সো এটা হচ্ছে বেসিক ফাইল অপারেশন। সো আমরা অন দ্য ফ্লাই ফাইল অপারেশন আমরা দেখতে পারবো।
এখন আমরা একটু কনকারেন্সি নিয়ে দেখার চেষ্টা করি ডিফারেন্ট আরেকটা ফাইলে। সো সেই ফাইলের নামটা আমি দিলাম হচ্ছে app.py। কনকারেন্সি একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা বেসিক্যালি আপনার মাল্টিপল টাস্ক সিমুলটেনিয়াসলি হচ্ছে রান হয়, কোনোটাকে ইন্টারাপ্ট করা ছাড়াই, কনকারেন্ট যেটাকে বলে। সো এই জন্য আমরা পাইথনে ব্যবহার করি থ্রেডিং। থ্রেডিং এর মাধ্যমে কি করা হয়, কনকারেন্সি অ্যাপ্লাই করা হয়। মাল্টিপল কিছু টাস্ক থাকবে, একই সাথে আলাদা আলাদাভাবে প্যারালালি সেগুলো রান হবে, কোনোটার সাথে কোনোটার কোনো ইন্টারফেয়ার চলবে না। সো কনকারেন্সি কোন সব টাস্কগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, সাপোজ সেটা হইতে পারে ফাইল রিড, ফাইল রাইট, বা নেটওয়ার্ক রিকোয়েস্ট, বা ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কাজ হয় সেগুলোর জন্য কনকারেন্সি অ্যাপ্লাই করা হয়। সো আমরা এখানে কনকারেন্সি অ্যাপ্লাই করার মতো তেমন কিছু নাই আমাদের হাতে, এই জন্য আমরা এখানে সিমুলেশন করতে পারি কনকারেন্সি। টাইম ডিলে দিয়ে কিছু টাস্ক রেডি করব, সেই টাস্কগুলোকে আমরা থ্রেডের মাধ্যমে কনকারেন্ট করব আর কি। সেই জন্য আমাদের দুইটা প্যাকেজ এখানে ইম্পোর্ট করতে হবে, দুইটা মডিউল। সেটা হচ্ছে ইম্পোর্ট থ্রেডিং নামে মডিউলটা লাগবে, এটার মাধ্যমে আমরা কনকারেন্সি অ্যাপ্লাই করব। আর একটা আমরা ইম্পোর্ট করব টাইম মডিউল, টাইম। সো এখানে একটা আমরা ফাংশন নেব। কি করা যায় এটাকে, সাপোজ আপনি একটা গেম বানাইছেন, সেখানে হচ্ছে গেমের কিছু অ্যাসেট আছে যেগুলো লোড হওয়া দরকার, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেগুলো লোড হবে। লোড হওয়ার পরে আপনি গেমটাকে হচ্ছে ওপেন করবে, মানে প্লেয়েবল করবেন। সো এই জন্য আমরা দুইটা আলাদা আলাদা ফাংশন নেব। ফাংশন ডেফিনেশন, এখানে আমরা নাম দিতে পারি লোড ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা ফাংশন। এখানে আপনি হচ্ছে জাস্ট সিমুলেট করবেন, সো এখানে জাস্ট আমরা প্রিন্ট করব, সেটা নাম দিতে পারি লোডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক লোডিং। সো এটা কিছু সময় ধরে লোডিং হবে, তাই আমরা এখানে টাইম মডিউলের হেল্প নেব। টাইম ডট স্লিপ, এখানে আমরা কিছু সেকেন্ড দিতে পারি, যে এটা হচ্ছে 5 সেকেন্ড ধরে সম্ভবত এটা স্লিপে থাকবে, এটা সেকেন্ড হিসেবে কাউন্ট করে। সো লোডিংটা হবে 5 সেকেন্ড। লোডিং যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট দেবে, প্রিন্ট, সেটার নাম দেবে মিউজিক লোডেড, এটা স্ট্রিং এ হবে। 5 সেকেন্ড পরে মিউজিক লোডেড দেখাবে। দেন আরেকটা ফাংশন নেব, ফাংশন ডেফিনেশন, এটা হচ্ছে লোড। এটা গেমের যে অ্যাসেটস আছে সেই অ্যাসেটগুলো হচ্ছে লোড হবে, এবং আমরা এখানে প্রিন্ট করে দেব প্রথমে যে লোডিং গেম অ্যাসেটস। এরপরে আবার আমরা এটার জন্য টাইম স্লিপ দিয়ে দেব, টাইম ডট স্লিপ, যে এই অ্যাসেট লোডিং হইতে একটু বেশি টাইম লাগবে, আমরা এখানে হচ্ছে 7 সেকেন্ড দিয়ে দেব। তারপরে 7 সেকেন্ড পরে হচ্ছে এটা অ্যাসেটটা লোড হয়ে যাবে, তখন আমরা বলতে পারি অ্যাসেটস লোডেড। সো দুইটা ফাংশনের দুই রকম কাজ, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লোড করা যেটা করতে 5 সেকেন্ড সময় লাগে, আর একটা অ্যাসেট লোড করার কাজ, সেটা করতে 7 সেকেন্ড সময় লাগে। এটা হচ্ছে আমরা এইখানে আলাদা আলাদা দুইটা ফাংশনে সিমুলেশন করার জন্য দিলাম, এবং অবশ্যই এটা টাইম স্লিপ, এটা হচ্ছে সেকেন্ড হিসেবে কাউন্ট করবে, এগুলো সেকেন্ডস। সো ফাইনালি হচ্ছে আমাদেরকে থ্রেড তৈরি করতে হবে, মানে কমেন্ট করলাম ক্রিয়েট থ্রেড। থ্রেড তৈরি করার পরেই আমরা শুধুমাত্র এদেরকে কনকারেন্ট করতে পারবো, প্যারালাল অ্যাকশন নেওয়ার জন্য বলতে পারবো। সো আমরা দুইটা থ্রেড লাগবে আমাদের, একটা হচ্ছে মিউজিক থ্রেড আর একটা হচ্ছে অ্যাসেট থ্রেড। সো মিউজিক থ্রেড বানাবো কিভাবে, সেটা হচ্ছে থ্রেডিং যে মডিউল আছে সেখান থেকে একটা মেথড লাগবে, সেটা হচ্ছে থ্রেড। এটাকে থ্রেড হিসেবে আগে রূপান্তর করতে হবে। এই থ্রেড মেথডটাকে কল করলে চাইবে হচ্ছে গ্রুপ, আর চাইবে টার্গেট,
সো আমরা এখানে হচ্ছে টার্গেট দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো এখানে আর্গুমেন্ট দেওয়া যেতে পারে। আমরা সর্বপ্রথম টার্গেটটাকে দেব। টার্গেটটা দিতে হবে হচ্ছে কোন ফাংশনটা সেটা। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে লোড বিজি মিউজিক, এইটাকে কনকারেন্ট করা দরকার। লোড বিজি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং সেকেন্ড আর একটা থ্রেড বানাইতে হবে, সেটা হচ্ছে অ্যাসেটকে। সো আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাসেটস থ্রেড, এবং এটাও যথারীতি থ্রেডিং মডিউলকে কল, থ্রেডিং মডিউলের সাথে থ্রেডকে কল দেব। কল দিয়ে টার্গেট পাঠাইতে হবে ওই ফাংশন লোড অ্যাসেটস, জাস্ট ফাংশনকে, ফাংশনের নাম, কল করার কোনো দরকার নেই। এরপরে এই দুইটা থ্রেডকে কনকারেন্ট হওয়ার জন্য, প্যারালালি কাজ শুরু করার জন্য পারমিশন দেব। তার মানে স্টার্ট থ্রেডস, এখানে থ্রেড ক্রিয়েট করলাম আর এখানে থ্রেডগুলোকে স্টার্ট করলাম, কাজের জন্য সচল করলাম। কিভাবে? জাস্ট মিউজিক থ্রেড ডট স্টার্ট, কাজ শুরু হয়ে গেল। দেন অ্যাসেটস থ্রেড ডট স্টার্ট অ্যাসার্ট, আচ্ছা অ্যাসেটস থ্রেড ডট স্টার্ট, ওকে, স্টার্ট হয়ে গেল। এখন আমার গোলটা হচ্ছে যে এরা ওয়েট করবে কাজ সম্পন্ন করে, দুইজনকেই হচ্ছে ফিনিশ করতে হবে। দুইজন যখন ফিনিশ হবে ফাইনালি, তখনই আমাদের হচ্ছে গেমটা রেডি করবে, মানে একজন আরেকজনের জন্য ওয়েট করবে। সো এখানে আমাদের হচ্ছে এরকম ওয়েট ফর বোথ থ্রেডস টু ফিনিশ, দুইটার থ্রেডকে ফিনিশ হইতে হবে। কারণ মিউজিক লোড হইলো, অ্যাসেট লোড হইলো না, তাহলে আমরা রেডি না। বা অ্যাসেট লোড হইলো, মিউজিক রেডি হইলো না, তাও আমরা রেডি না। তার মানে দুইটা একজন আরেকজনের জন্য ওয়েট করবে কাজ শুরু করার পরে। সো এই জায়গায় আমরা যেটা করব এটা হচ্ছে মিউজিক থ্রেড ডট জয়েন নামে একটা মেথড আছে, সেটা কি করবে? ওয়েট আনটিল দ্য থ্রেড টার্মিনেটস, থ্রেড শেষ না হওয়া পর্যন্ত সে ওয়েট করতে থাকবে। সো ডট জয়েন মেথড, এটা হচ্ছে অ্যাসেটস থ্রেড ডট জয়েন মেথড। সো দুইটাকে আমরা জয়েন করে দিলাম ওয়েটিং রুমে। সো এটা অ্যাজ লাইক হচ্ছে ওয়েটিং রুম, আর এটা হচ্ছে স্টার্ট থ্রেড, আর এখানে ক্রিয়েট হয়েছে। সো এটাকে বলা যেতে পারে ফ্যাক্টরি। এটাকে ফ্যাক্টরিতে তৈরি হলো, দেন এখানে কাজ শুরু হলো, দেন এখানে ওয়েটিং রুমে বসে আছে, এরকম একটা বিষয়। এবং এই থ্রেড কমপ্লিট হয়ে গেলে, এই টাস্ক কমপ্লিট হয়ে গেলে এখানে হচ্ছে বলবে গেম ইজ রেডি টু প্লে, এরকম একটা জিনিস। সো এটাকে যদি আমরা রান করি একটু, পাই অ্যাপ ডট পাই অ্যাপ ডট পাই, তাহলে আমরা বেশ কিছু জিনিস নোটিস করব। প্রথমত এখানে লোডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোডিং গেম অ্যাসেটস, দুইটি লোড হওয়া শুরু হয়েছে, এবং এখানে মিউজিক লোড হয়ে গেছে 5 সেকেন্ডে, তারপর অ্যাসেট লোড হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে ফাইনালি গেম ইজ রেডি টু প্লে। আমরা টাইমটা একটু বাড়াই দিই, তাহলে এক্সপ্লেন করার টাইমটা আমরা পেয়ে যাব। সো বেসিক্যালি হচ্ছে মিউজিক লোড করতে সাপোজ 10 সেকেন্ড লাগে, আর অ্যাসেট লোড করতে 20 সেকেন্ড লাগে সাপোজ, সিমুলেশন জাস্ট। তো এখানে আমরা আরেকবার রান করার চেষ্টা করি। সো এখানে পাই অ্যাপ ডট পাই, সো এখানে দুইটাই লোডিং হওয়া শুরু হয়েছে, লোডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোডিং গেম অ্যাসেটস। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক লোড হইতে 10 সেকেন্ড টাইম লাগে, 10 সেকেন্ড পরে মিউজিকটা লোড হয়ে গেল, এবং সে ওয়েটিং রুমে বসে আছে গেম অ্যাসেট টাস্ক কমপ্লিট করা পর্যন্ত। এবং গেম অ্যাসেট লোড হইতে 20 সেকেন্ড সময় লাগে। 20 সেকেন্ড পরে যখন অ্যাসেট লোড হয়ে গেছে, তখন আলটিমেটলি ওয়েটিং লিস্টটা, মানে আলটিমেটলি ওই ইয়েটা, টাস্কটা ওদের কমপ্লিট। টাস্ক যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ফাইনালি হচ্ছে এই লাস্টের
যে প্রিন্ট স্টেটমেন্ট ছিল সেটা এখানে প্রিন্ট হয়েছে। সো এখানে যেটা হয়েছে, এরা আলাদা আলাদা কাজ করতেছে, আলাদাভাবে ভাগ হয়ে। কেউ হচ্ছে কারো জন্য, মানে কারো কাজের জন্য আটকে নাই। এখানে টাইম স্লিপ, সে সে হচ্ছে 10 সেকেন্ড লাগছে এটা কাজ করতে, এটা কাজ করতে 10 সেকেন্ড লাগছে। সো দুইজন আলাদা আলাদাভাবে কাজ করতেছে। আমরা যদি দুইজনকে একই টাইম দেই, সাপোজ এটা 5 সেকেন্ড লাগবে, এটাও 5 সেকেন্ড, তাহলে এরা একসাথেই কাজ শুরু করবে, একসাথেই শেষ করবে, কেউ কারোকে ইন্টারাপ্ট করবে না। তার মানে প্যারালালি দুইটা টাস্ক হচ্ছে কনকারেন্টলি, দুইটা টাস্ক পর একসাথে অ্যাপ্লাই হচ্ছে, একসাথে হচ্ছে চলমান। তো এখানে দুইটাই হচ্ছে চলতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোডিং গেম অ্যাসেট, এবং দুইটাই হচ্ছে ফিনিশ করছে টাস্ক, একসাথেই ফিনিশ করছে, এবং গেম ইজ রেডি টু প্লে। যদি কোনোটা ডিলে হয় তাহলে তার জন্য সে ওয়েট করবে, যে আগে আসবে সে ওয়েট করবে। সবার টাস্ক শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে, সবার টাস্ক শেষ হয়ে গেলে তারপরে এই যে লাস্টে যাবে, আগে এটা প্রিন্ট হবে না। সো এটাই বেসিক্যালি হচ্ছে কনকারেন্সি। এতে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে এই কনকারেন্সি ইউজ করতে পারবো। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের পাইথন। এখন কথা হচ্ছে পাইথন যারা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে চান, তাদের নেক্সট গোল হচ্ছে পাইথনের পরে জ্যাঙ্গো শেখা। সো এই প্লেলিস্টের পরে আরেকটা প্লেলিস্ট থাকবে যেটা হচ্ছে জ্যাঙ্গো প্লেলিস্ট। সো আমি মোটামুটি ড্রাইভ করতেছি যে এরপরে আমরা জ্যাঙ্গো প্লেলিস্টে স্টার্ট করব, এবং ভবিষ্যতে হচ্ছে জ্যাঙ্গো শেষ করার পরে, আই মিন ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথনটাকে মোটামুটিভাবে শেষ করার জন্য আমরা মুভ করতে পারি ডাটা সায়েন্সের দিকে। সেখানে আমাদের ডাটা স্ট্রাকচার শিখতে হবে, ম্যাথমেটিক্স শিখতে হবে, এবং তার পাশাপাশি আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো হচ্ছে আয়ত্ত করতে হবে, এবং সেটা অবশ্যই আমরা ভবিষ্যতে হয়তো শুরু করতে পারি। সো এই প্লেলিস্টটা কমপ্লিট করার পরে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে জাম্প করতে চান, বিশেষ করে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে পাইথন দিয়ে ব্যাকএন্ড করতে চান, তাহলে এই প্লেলিস্টের পরে আপনাকে চলে যেতে হবে আমার জ্যাঙ্গো প্লেলিস্টে। ওকে, থ্যাঙ্কস।